2020 সালে যখন করোনাকালীন সময় আমি একটা হসপিটালে সহকারী ম্যানেজার হিসেবে ছিলাম। লকডাউনে সবকিছু স্টপ হয়ে যায়। আমার বাসা থেকে আমার অফিসের দূরত্ব ছিল প্রায় 3 কিলোমিটারের মতো। গাড়ি চলছিল না, প্রথম দিকে কিন্তু রিক্সা আমরা পাইতাম না। সব বন্ধ হয়ে গেল, হসপিটাল কখনো বন্ধ হয় না। আমার যেহেতু নিজের ব্যক্তিগত সমস্যা, তাহলে আমি জবটা ছেড়ে দিই। আমি অফিসকে যখন জানালাম, অফিস থেকে আমাকে বললো যে না, আপনার জব ছাড়ার কোনো দরকার নেই, অনির্দিষ্টকালের জন্য বিনা বেতনে আপনি ছুটি নিতে পারেন। যখনই আপনার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে হবে, তখন আপনি চাইলে আবার জয়েন করতে পারেন। তো দেখ, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট ছিল। কিন্তু একটা দরখাস্ত দিয়ে আমি ছুটি নিয়ে চলে আসি। আমার ফ্যামিলি তখন আর্থিক অবস্থা মোটামুটি দুর্বল অবস্থায় বলা চলে। জবটা আমার অনেক বেশি দরকার ছিল এবং স্যালারিটা অনেক বেশি দরকার ছিল। কিন্তু যেহেতু আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তার মানে আমাকে চিন্তা করতে হবে এমন কিছু করা, যেহেতু আমার বাইরে কিছু করা এখন পসিবল না, আমি ঘরে বসে কি করতে পারি, যাতে করে আমি অন্তত স্বাভাবিকভাবে নিজে স্বাবলম্বী হতে পারি, নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারি। অবসর টাইমে আমি ইউটিউব দেখতাম যে কি করা যায়। স্ক্রল করতে করতে তার আপনার একটা সেশন আমার চোখের সামনে আসে, ভিডিও সেশন। সেটা ছিল যে সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে। তার ওই একটা সেশনে মনে হয় আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়। অন্য সবাই পাচ্ছে, আমি কেন পারবো না? এরকম একটা স্পিড আমার ভিতরে কাজ করছিল, অন্যরকম একটা পাওয়ার অনুভব হচ্ছিল আপনার কথাগুলোর ভিতরে, মনে হচ্ছে একটা শক্তি পাচ্ছি। তো আমি ফেসবুকে সার্চ করলাম, সার্চ করে দেখি যে নিজের গল্পের মতো একটি গল্প ফাউন্ডেশন। এই গ্রুপটা আসার সাথে সাথে আমি এখানে জয়েন হয়ে যাই। 12তম ব্যাচে আমি রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পর আমি একটু একটু করে গ্রুপে সময় দেওয়া শুরু করি। ঐতিহ্যবাহী যে শাড়ি বা পোশাক, জামদানি, এটার প্রতি আমার সব সময় এগুলো আলাদা একটা দুর্বলতা ছিল। আমার কাছে ভালো লাগতো, আমি মনে করি যে এটা আমাদের দেশের গর্ব। এটা নিয়ে আমি খুব ভালোভাবে একটু রিসার্চ করার চেষ্টা করলাম। তারপরে এখন আমি উদ্যোগটা নিব, বাট আমি কিভাবে করব? আমার কাছে তো কোনো পুঁজি নেই। আমার হাজব্যান্ডের কাছে আমি বলি, আমার আপাতত 10,000 টাকা হলে হবে। তো আমি ওই 10,000 টাকা দিয়ে অনলাইনে একদম যারা তৈরি করে আর কি জামদানি শাড়ি খোঁজ করে ওটা সন্ধান নিয়ে আমি কিছু জামদানি শাড়ি আর অল্প কিছু 3 পিস নিয়ে আমি আমার উদ্যোগ শুরু করি। অল্প কিছুদিনের মধ্যে আমার ড্রেসগুলো সম্পূর্ণ বিক্রি হয়ে গেল। আমি 10,000 টাকার ড্রেস 14,000 প্লাস টাকা আমি এটা সেল করে ফেললাম। ওই 14,000 টাকার সাথে আমি আমার আম্মুর কাছ থেকে আরো কিছু টাকা ধার নিয়ে, তো আমি 20,000 টাকা দিয়ে আবার কিছু প্রোডাক্ট আনি। 90 থেকে 95% ক্রেতা আমার রিপিটই ছিল। পেজ খুলে দিই। তো পেজ খুলে নেওয়ার পর আমি পেজও পোস্ট করি এবং নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমি নিয়মিত পোস্ট করার চেষ্টা করি, অ্যাক্টিভ হই। পেজের নাম দিই নীলাব্র। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ শুধু আমাকে নীলাব্র নামেই চিনে। জামদানি শাড়ি, তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি আছে, 3 পিস আছে, সেটা রেডিমেড এবং কাটা 3 পিস দুটো রাখি। পাশাপাশি কিছু ইন্ডিয়ান ড্রেস এবং জুট ফ্যাব্রিক্সের গুজরাটি কাজের যে ব্যাগগুলো আছে, ওগুলো রেগুলার ইউজের জন্য যেসব প্রোডাক্টগুলো, ওইগুলো রাখার চেষ্টা করি সবসময় বেশি। শুধু এটা না, এর পাশাপাশি আমি আরেকটা উদ্যোগ নিই, সেটা হচ্ছে হোমমেড আচার। আমার নিজের হাতে তৈরি করা সম্পূর্ণ আচার। শুধু একটার ভিতরে আমি সীমাবদ্ধ থাকতে চাই না, স্যার, এটা আপনার কাছ থেকে শেখা। ওই চেষ্টা থেকে মূলত আমি আমার যে পোশাকের যে বিজনেসটা, এটা আমি 2 বছর যখন রানিং করি, তার পরবর্তীতে আমার কাছে মনে হতো না আমি জবটা ছেড়ে দিই। আমি 2 বছর আমার জবের পাশাপাশি আমি আমার উদ্যোগটা পরিচালনা করি, তারপর আমি জবটা ছাড়ি। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইউটিভি লাইভের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা সম্প্রচার করে থাকি। আমাদের এই ফাউন্ডেশনে গত প্রায় 6.5 বছর ধরে 15 লক্ষ তরুণ তরুণীকে যে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এক একটা ব্যাচে 90 দিন করে, 27 নম্বর ব্যাচ। সো এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে আমরা কি ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি, আসলে এই প্রশিক্ষণ থেকে তারা কি শিখেছেন, কতটা ঘুরে দাঁড়িয়েছেন, কতটা এখান থেকে বেনিফিটেড হয়েছেন, তার কেস স্টাডি বলা যেতে পারে এবং তার গল্পটাই আমরা এখানে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং সেই গল্প থেকে আমরা কিছু বার্তা দেওয়ার চেষ্টা করব। একটা তো হচ্ছে ইম্প্যাক্ট কি তৈরি হয়েছে সেটা, আর একটা হচ্ছে তাদেরকে প্রমোট করা, তাদেরকে সারা বাংলাদেশের সাথে, সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা, একটা সাহস তৈরি করা যে ওনারা যদি পারেন, গ্রামে থেকে, উপজেলায় থেকে, জেলায় থেকে বা শহরে থেকে, আপনি কেন পারবেন না? এরকম একটা ভাবনা আপনার মধ্যে তৈরি করার জন্যই এই অনুষ্ঠানটার মূল আয়োজন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শামীমা নাসরিন, নোয়াখালী থেকে এসেছেন। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শামীমা নাসরিন, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আমি আসলে 2020 সালে যখন করোনাকালীন সময় সারা পৃথিবীময় খুবই থমথমে অবস্থা, তখন থেকেই মূলত আমার এই জীবন পদার্পণ করা। আমি এর আগে জব করতাম। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে, একটা হসপিটালে সহকারী ম্যানেজার হিসেবে ছিলাম। ভালোই চলছিল। তার মধ্যে হঠাৎ করে লকডাউনে সবকিছু স্টপ হয়ে যায়। আমার বাসা থেকে আমার অফিসের দূরত্ব ছিল প্রায় 3 কিলোমিটারের মতো। যেহেতু গাড়ি চলছিল না এবং কি রিক্সা, প্রথম দিকে কিন্তু রিক্সা আমরা পাইতাম না, যার কারণে আমাদের যাতায়াতে খুব অসুবিধা। তো আমি চাইছিলাম, কারণ যেহেতু এটা একটা সেবা কেন্দ্র, এটা তো কোনোভাবেই বন্ধ হবে না। সব বন্ধ হয়ে গেলে হসপিটাল কখনো বন্ধ হয় না। তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম, আমার যেহেতু নিজের ব্যক্তিগত সমস্যা, তাহলে আমি জবটা ছেড়ে দিই।
তো আমি অফিসকে যখন জানালাম, তখন অফিস থেকে আমাকে বললো যে না, আপনার জব ছাড়ার কোনো দরকার নেই, আপনি অনির্দিষ্টকালের জন্য বিনা বেতনে আপনি ছুটি নিতে পারেন। যখনই আপনার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে হবে, তখন আপনি চাইলে আবার জয়েন করতে পারেন। তো দেখ, আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট ছিল। তো আমি জবটা স্থগিত করে রেখে আর কি একটা দরখাস্ত দিয়ে আমি ছুটি নিয়ে চলে আসি। আসার পর কিন্তু আমি, আমার ফ্যামিলি তখন আর্থিক অবস্থা মোটামুটি দুর্বল অবস্থায় বলা চলে। জবটা আমার অনেক বেশি দরকার ছিল এবং স্যালারিটা অনেক বেশি দরকার ছিল, কিন্তু যেহেতু আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তার মানে আমাকে চিন্তা করতে হবে এমন কিছু করা, যেহেতু আমার বাইরে কিছু করা এখন পসিবল না, আমি ঘরে বসে কি করতে পারি, ওইরকম চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি হলো। তো আমি খুবই হতাশার মধ্যে ছিলাম, ভাবতেছিলাম আসলে কি করা যায়, কি এমন করব আমি ঘরে বসে, যাতে করে আমি অন্তত স্বাভাবিকভাবে নিজে স্বাবলম্বী হতে পারি, নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারি। ওই হিসাবে মূলত আমি ইউটিউবে দেখতেছিলাম আর কি, অবসর টাইমে আমি ইউটিউব দেখতাম যে কি করা যায়, সাজেশন নেওয়ার জন্য, বা কে কিভাবে কাজ করছে, ঘরে বসে কি কিছু করা যায় কিনা, ওরকম কোনো ওয়ে আছে কিনা। তো আমি একদিন এরকম ইউটিউবে সার্চ করে জাস্ট দেখতেছিলাম যে আসলে কে কি করে না করে দেখছিলাম। তখন দেখতে দেখতে দেখলাম যে স্ক্রল করতে করতে তার আপনার একটা সেশন আমার চোখের সামনে আসে, ভিডিও সেশন। সেটা ছিল যে সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে। তার ওই একটা সেশনে মনে হয় আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়। তো আমি ওই সেশনটা যখন দেখলাম, আমি লেখা ছিল, ওটা থাম্বনেলে লেখা ছিল, আমি ক্লিক করে পুরো ভিডিওটা আমি দেখলাম। মানে এমন হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছে যে সবগুলো কথা আমাকে ঘিরে, মানে আমার জন্যই মনে হচ্ছে বলা। আমি মানে খুব আগ্রহের সাথে পুরো সেশনটা দেখলাম, শুধু একবার না, আমি 4-5 বার দেখলাম ওই ভিডিও সেশনটা। দেখলাম যে পরপর আর অনেকগুলো ভিডিও আসতেছে, বেশ অনেকক্ষণ পর্যন্ত, আসলে আমাদের একদম মানে শেষ নাগাদ পর্যন্ত মনে হচ্ছে আমি ভিডিওগুলো দেখছিলাম। আমার মানে হাত থেকে মোবাইল রাখতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে আমার এখানেই আমার পথ তৈরি হয়ে গেছে, আমি এখান থেকে এর সাথে থাকলে, আমি এগুলো যদি একটু ফলো করি আমি ইনশাল্লাহ পারবো, অন্য সবাই পাচ্ছে আমি কেন পারবো না, এরকম একটা স্পিরিট আমার ভিতরে কাজ করছিল আর কি। আর অন্যরকম একটা পাওয়ার অনুভব হচ্ছিল আপনার কথাগুলোর ভিতরে, মনে হচ্ছে একটা শক্তি পাচ্ছি। তো আমি ভাবতে থাকি এই বিষয়গুলো নিয়ে। তো রাত্রেও আমি অনেকক্ষণ অনেক ভিডিও দেখি, এভাবে কয়েকটা দেখি, কিন্তু কি করব এই জিনিসটা আমি এখন আইডিয়া করতে পারতেছি না। এভাবে 4-5 দিন আমি ভিডিওগুলো দেখতে থাকি। একদিন একটা সেশন আমার সামনে আসে যে নিজের বলার মতো একটি গল্প নামে একটা ফেসবুক গ্রুপ আছে, কিন্তু আমি আসলে ফেসবুকে টোটালি অ্যাক্টিভ ছিলাম না, জাস্ট একটা আইডি ছিল এরকম। হয়তো দেখা গেল 15 দিন 20 দিন পরে একটা দুইটা পোস্ট করতাম, খুবই কম। টোটালি আমার ফেসবুকের সাথে আমার কোনো কানেক্ট ছিল না। তো আমি চিন্তা করলাম, যেহেতু ফেসবুকে একটা গ্রুপ আছে, তার মানে এখানে এই গ্রুপে অনেক অসংখ্য ভাই বোনেরা আছে। আমি তো আপনার সেশনটা দেখছি, আমি শুনছিলাম সবটা। তো আমি ফেসবুকে সার্চ করলাম, সার্চ করে দেখি যে নিজের গলার মতো একটি গল্প ফাউন্ডেশন, এই গ্রুপটা আসার সাথে সাথে আমি এখানে জয়েন হয়ে যাই। তো এরপর থেকে আমি প্রতিনিয়ত স্যার আপনার সেশনগুলো আমি পড়তাম, পড়ে সাথে সাথে চেষ্টা করতাম যে কমেন্টস যে লেখা আর কি, গঠনমূলক কমেন্টস করা, ওইটা কিন্তু আমার এই সেশন থেকে আসা, যে আমি কি বুঝলাম তা একটুখানি করে লেখা। এর আগে কিন্তু আমি একটা শব্দ আমি ইয়ে করতাম না, আমি শুধু জাস্ট হয়তো কারো একটা ছবিতে একটা লাইক দিয়ে দিচ্ছি, এটুকুই আমার ফেসবুকে সীমাবদ্ধতা ছিল। কিভাবে যে ফেসবুকে কিছু একটা লিখবো, ওই লেখাটাও আমি বলবো যে আমি আপনার কাছ থেকে শেখা। সেশনগুলো পড়ে তারপরে আমি কমেন্টস করতাম, অন্যদের সেশনগুলো পড়তাম, অন্যরা যে পোস্ট করতেছে প্রতিনিয়ত ওগুলো পড়তাম। পর দেখলাম যে না, অনেকেই খুব ভালোভাবে কাজ করতেছে, তো ওরা পারতেছে, ওরা স্যারের সেশনগুলো ফলো করতেছে, ওরা লাইফে এগিয়ে যাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে এমন কিছু করার জন্য। তো এইভাবে আমি যাচ্ছিলাম। তো পরে স্যার আমি জাস্ট একটা পরিচিতি পোস্ট দিলাম, এটুকুই ছিল, এর বাইরে আর কিছু ছিল না। আমার তখন কোনো পেজ ছিল না, বা আমি তো কিছু শুরুই করি না, টোটালি আমি ফেসবুক থেকে দূরে ছিলাম। ততদিনে প্রায় 3 মাস হয়ে গেল। এর মধ্যে আমি দেখলাম যে গ্রুপে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন কিভাবে করব? আমার সাথে তো আসলে কারোর সাথে পরিচয় নেই, কারো কাছ থেকে যাবে একটু পরামর্শ নিব, তাও পাচ্ছিলাম না। পরে আমি ইউটিউবে সার্চ করলাম যে নিজের বলার মতো ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন কিভাবে করব। দেখলাম যে না, সবকিছু সুন্দর মতো ভাবে দেওয়া আছে। আমি নিজে নিজে খুঁজে খুঁজে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম। 12তম ব্যাচে আমি রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পর আমি একটু একটু করে গ্রুপে সময় দেওয়া শুরু করি। টোটালি আমার মূল উদ্দেশ্য ছিল আমি শিখবো, আমি আসলে শিখতে চাই আমি কি করতে পারি। তখন পর্যন্ত আমি আসলে শিওর ছিলাম না যে আমি আসলে কি করব। এমনি মন চাইতো যে আমি পারবো, মনের মধ্যে ওই সাহসটুকু তৈরি হয়, নিজের ভিতরে এক ধরনের স্পিরিট, মানে আত্মবিশ্বাসী একটা মনোভাব আসে যে আমি করবো। তো পরবর্তীতে অনেক চিন্তা করে দেখলাম যে আসলে কি করা যায়, হুট করে কিছু করা ঠিক হবে না। আমি যেহেতু জব করি, আমি নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমি জবটা স্থগিত রাখছি, কিন্তু পরবর্তীতে আমি আবারও জব করবো, জবের পাশাপাশি করা যায় এমন কিছু আমাকে করতে হবে। তো এরপর থেকে আমি ভাবলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী যে শাড়ি বা পোশাক, জামদানি, এটার প্রতি আমার সব সময় একটা আলাদা একটা দুর্বলতা ছিল। আমার কাছে ভালো লাগতো, আমি মনে করি যে এটা আমাদের দেশের গর্ব। তা আমি চাইলে এই পোশাকটা নিয়ে আমি কাজ করতে পারি, সারা পৃথিবীময় সুনাম যে না, এটা করা যায়। এটা নিয়ে আমি খুব ভালোভাবে একটু রিসার্চ করার চেষ্টা করলাম, এটা আমার জানার দরকার। আমি যেহেতু কিছুই জানি না বিষয়ে, আপনার সেশনগুলো তো প্রতিদিনকে এই নলেজের মধ্যে রাখতাম, প্রতিদিনে করতাম। দেখতাম যে আপনি আগে জানুন, আগে আপনি বুঝুন, আপনি কি করবেন সেটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি ভালো কিছু করতে পারবেন না। স্যার এটাও কিন্তু আপনার সেশন থেকে আমার শেখা।
তারপরে এখন আমি উদ্যোগটা নিব, বাট আমি কিভাবে করব, আমার কাছে তো কোনো পুঁজি নেই। কারণ আমি জবটা ছাড়ছি 3 মাস হয়ে গেছে, আমার হাতে টোটাল তেমন কোনো টাকা নেই। আমি যে একটা ইনভেস্ট করবো, যে আমি কি করবো, তখন আমার হাজবেন্ডের কাছে আমি বলি যে আমি এরকম এরকম একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি, আমি স্যারের অনেকগুলো সেশন আমি পড়ছি, এই একটা উদ্যোগ নিতে চাইছি, কিন্তু কিভাবে কি করবো। তো আমার বললো যে তুমি কি করতে চাও, তোমার আসলে ইচ্ছাটা কি। তখন আমি বললাম আমি চাচ্ছি আমি জামদানি শাড়ি নিয়ে কাজ করবো। তো বলে জামদানি নিয়ে যে তুমি কাজ করবা, তো এটা তো অনেক পুঁজির ব্যাপার, বললে কি সাথে সাথে করা যাবে না। এখন স্যারের সেশনে দেখছি যে অল্প টাকা দিয়ে শুরু করে অনেকে অনেক ভালো পজিশনে পৌঁছেছে। সবাই একসাথে অনেক টাকা দিয়ে বিজনেস করতে পারে না, অল্প দিয়েও শুরু করা যায়। তো বলে যে আচ্ছা ঠিক আছে, কত দিয়ে শুরু করবো চিন্তা ভাবনা করছো। বলছে আমার আপাতত 10,000 টাকা হলে হবে, আমাকে 10,000 টাকা দাও, তাহলে আমি দেখি, আমি চেষ্টা করে দেখি, আমার বিশ্বাস আমি পারবো। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কিছুদিন সময় দাও, আমি একটু ব্যবস্থা করি। কারণ ও নিজেই ছোটখাটো একটা জব করতো ততদিনে, তো যার কারণে ওর জন্যও সহজ ছিল না। তো কিছুদিন অপেক্ষা করার পরে একদিন, আমি তো নোয়াখালীতে থাকতাম, ওর একজন ফ্রেন্ড যাচ্ছে নোয়াখালীতে, যাওয়ার সময় কোথা থেকে জানি ম্যানেজ করে আমার 10,000 টাকা ওনার মাধ্যমে পাঠালো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি টাকাটা পেলাম। আমার কাছে মনে হচ্ছে আমার স্বপ্নের পথে আমি হাঁটতে শুরু করছি। মানে এখন আমার জন্য মনে হচ্ছে না আমি এবার পারবো, কারণ অল্প কিছু হলো আমার জন্য এটা অনেক বড় বিষয় ছিল। তো আমি ওই 10,000 টাকা দিয়ে অনলাইনে, কারণ তখন তো আসলে ওইরকম পরিস্থিতি ছিল না যে আমি গিয়ে ঢাকা আসবো নিব, সম্ভব ছিল না। তো আমি একদম যারা তৈরি করে আর কি জামদানি শাড়ি ওইরকম গুলা খোঁজ করে ওটা সন্ধান নিয়ে আমি কিছু জামদানি শাড়ি আর অল্প কিছু 3 পিস নিয়ে আমি আমার উদ্যোগ শুরু করি। দেখ আলহামদুলিল্লাহ আসার পরে আমার বাসায় জানালাম, আম্মু তো জানে, আম্মুর সাথে শেয়ার করছি। আমার 2টা ছোট বোন আছে, আমি দেখলাম যে সবাই অনেক বেশি পছন্দ হয়েছে, বোনেরা ড্রেস নিল এবং আমার প্রতিবেশী থেকে 2-1 জন আসলো। কারণ করোনার কারণে সবাই মার্কেটে যেতে পারছে না বা কোথাও যাচ্ছে না, সবাই দেখলো যে আসছে এবং পছন্দ করছে, এবং ওর বান্ধবীরা পর্যন্ত বাসায় চলে আসছে, এসে তারপর আমার থেকে ড্রেসগুলো নিল। অল্প কিছুদিনের মধ্যে আমার ড্রেসগুলো সম্পূর্ণ বিক্রি হয়ে গেল। আমি 10,000 টাকার ড্রেস 14,000 প্লাস টাকা আমি এটা সেল করে ফেললাম। মানে এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল, মানে 10,000 থেকে 14,000 পৌঁছে গেলাম আমি। আলহামদুলিল্লাহ আমি তো পারছি, তার মানে আমার স্যারের শিক্ষাটা আমার বাস্তবে আমি কাজে লাগাতে পারছি, এই এই জিনিসটা আমার ভিতরে মানে কাজ করছিল। পরবর্তীতে স্যার ওই 14,000 টাকার সাথে আমি আমার আম্মুর কাছ থেকে আরো কিছু টাকা ধার নিয়ে, তো আমি 20,000 টাকা দিয়ে আবার কিছু প্রোডাক্ট আনি। ততদিন প্রায় 4.5 মাস হয়ে যায় আমি জব থেকে অব্যাহতি নিয়ে আসি। মোটামুটি তখন করোনার যে রাস্তাঘাটে যে চলাচলের যে ব্যাপারটা অনেকটা শিথিল হয়ে যায়। তখন আমি অফিসের সাথে যোগাযোগ করে আমি বললাম যে আমি কি জয়েন করবো, যে কোনো দিন আপনি আসি জয়েন করতে পারেন। তা আমি আবার জয়েন করলাম। জয়েন করার পর ওখানে গিয়ে তো সবাই মানে যাই হোক, আমি আমার পজিশন থেকে আমাকে কেন জানি হয়তো বা আমার এটা সৌভাগ্য নিয়ে আমি আসছি আল্লাহ প্রদত্ত ভাবে। সবাই সব জায়গায় সব সেকশনে মানুষগুলো কেন জানি অন্যরকম একটা আন্তরিকতা ভালোবাসা দেখায় বা আমি পেয়ে আসছি, এটা আমি মনে করি আমি অনেক বড় সৌভাগ্যবান। আমার ওই কর্মক্ষেত্র সেম, সবাই যেমন যারা ছিল, যারা আমার আন্ডারে কাজ করতো বা যারা আমার কলিগ ছিল, সবাই আপনি এতদিন কি করছিলেন, আপনি এতটা দিন আসেন নাই, আমরা তো ছিলাম, আপনাকে অনেক মিস করছি, কি করছিলেন এতদিন, শুধু ঘরের ভিতরে ছিলেন। তখন আমি বললাম না আমি আসলে বসেছিলাম না, আমি একটা উদ্যোগ শুরু করছি। তো ওরা সবাই অবাক হয়ে গেছে, কি উদ্যোগ করতেছে, কি উদ্যোগ শুরু করছে। আমি বলছি আমি একটা ছোটখাটো পোশাক নিয়ে একটা বিজনেসের মতো করে শুরু করছি। বলে যে দেখি তো আপনার কাছে মোবাইলে কি কোনো ছবি আছে নাকি। তো আমি মোবাইলে তো ছবি তোলাই ছিল, আমি ওদেরকে ছবিগুলো দেখালাম। আলহামদুলিল্লাহ এর ভিতরে 4-5টা ড্রেস অলরেডি ওরা সিলেক্ট করে ফেলে। হ্যাঁ ক্রেতা বেড়েও গেল বলতে স্যার প্রথম দিকে আমি তো অনলাইনে খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না, যার কারণে আমি অনলাইনে সময় দিতে পারতাম না। সংসার পাশাপাশি জব সবকিছু মিলিয়ে অফলাইনটায় একটু বেশি সময় দেওয়া হতো। ওখানে প্রায় আমার 90 থেকে 95% ক্রেতা আমার রিপিটে ছিল, মানে ওরা নিচ্ছে। এই যে অনেক সময় এমন হয় যে আপু এগুলো আমার জন্য রেখে দেন, আমি স্যালারি ফেলে নিব, এমন করেও অনেক সময় এরকম হইতো যে ওরা রেখে দিত। কারণ সবাই মোটামুটি একটা লেভেল নিম্ন লেভেলের মানে স্যালারির বেতনে জব করতো আর কি, ওই হিসাবে। তো এইভাবে করে আমার চলছিল। পরবর্তীতে একদিন অফিসের মধ্যে আমার এক কলিগ বললো যে আপু আপনি তো অফলাইন করতেছেন, যাই করতেছেন, এখন তো অনলাইনের সিস্টেম, আর যেহেতু আপনি একটা ফাউন্ডেশন আছেন সবকিছু কিন্তু অনলাইনে হচ্ছে, আপনি চাইলে একটা পেজ খুলে নিতে পারেন, মানুষ পেজেও কিন্তু অনেক সেল করে। তো ওর সাথে কথায় কথায় এখন তখনই আমি একটা পেজ খুলে নিই। তো পেজ খুলে নেওয়ার পর আমি পেজও পোস্ট করি এবং নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমি নিয়মিত পোস্ট করার চেষ্টা করি, অ্যাক্টিভ হই। এর মধ্যে একদিন আমাদের নোয়াখালী জেলার আমাদের যে কোর ভলেন্টিয়ার আব্দুল করিম মুন্না ভাইয়া গ্রুপে আমার পোস্ট দেখে নোয়াখালী জেলা লেখা, উনি আমার পোস্টটা দেখে নক করে। তো আমরা বললো যে তুমি নোয়াখালী কোথা থেকে কাজ করতেছো। আমি বললাম যে আমি সদরে আছি, আমার বাসা হচ্ছে দত্তারহাট। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমার আমি মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিই, তুমি ওখানে যুক্ত হও, ওখানে অসংখ্য ভাই বোনেরা, ওখানে থাকলে তোমার আবার পরিচিতিটা আরো ভালো হবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া দেন, কোনো সমস্যা নেই।
তো আমাকে যুক্ত করে দিল। এরপর থেকে আমি প্রতিদিন 9:30 বাজে আমি মেসেঞ্জার সেশন চর্চা ক্লাসে যুক্ত হই। যুক্ত হওয়ার পরে দেখলাম কি মানে সবাই কি সুন্দর অকপটে কথা বলতেছে, একদম মানে চটপটে খুব সুন্দরভাবে নিজেদের পরিচয়গুলো দিচ্ছে, বাট আমার মুখ দিয়ে কোনো কথা আসছিল না। আমি কি বলবো, আমার মানে আমি শুধু জাস্ট আমার নামটা বললাম, আমি নোয়াখালী থেকে, নোয়াখালী সদর থেকে, এটুকু বলার পর আমার মুখ দিয়ে কোনো কথা আসছিল না। আমি বলতে পারতেছি না আমি কি বলবো। তো পরবর্তীতে বললো যে আসিম সুলতান আপু, তখন আমাদের নোয়াখালী জেলার, উনি ঢাকা থেকে থেকে কাজ করেন। উনি বললো যে আপু আপনি টেনশন করার কোনো কারণ নাই, আপনি তো আপনার নামটা বলতে পারছেন না। আমি যেদিন সেশন চর্চা ক্লাসে যুক্ত হই ওই দিন আমি আমার নামটা পর্যন্ত বলতে পারতেছি, আমার নাম বারবার শুধু আটকে এসেছিল। কোথায় দেখতে চান নাসরিনকে আগামী 10 বছর পর? স্যার অবশ্যই আমি আমার নীলাব্রকে নিয়ে আমার অনেক স্বপ্ন স্যার। এই নীলাব্র নামটা আমি সিলেক্ট করার জন্য স্যার আপনার সেশনগুলো, আপনার কথাগুলোকে আমি ফলো করার চেষ্টা করছি যে আপনি সময় নেন। আপনি যখন একটা বিজনেস বা আপনি একটা নাম দিবেন আপনার উদ্যোগে, তখন ওটাকে সময় নিয়ে এমন একটা নাম নির্বাচন করুন যেন ওইটার মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে, যেমন সবার মুখে মুখে থাকে। আমি জানি না কার কেমন লাগে, তো আমার অনেক বেশি পছন্দের, অনেক ভালো লাগার, আমি অনেক সময় নিয়ে আমার পেজের নাম দিই নীলাব্র। সুন্দর স্যার আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ শুধু আমাকে নীলাব্র নামেই চিনে, আমাকেই ডাকে নীলাব্র বলে। আমার নামটা পর্যন্ত শামিমা নাসরিন, এই কথা অনেকে বলে না যে নীলাব্র আসছে। বিশেষ করে আমরা নোয়াখালীতে যেসব মিট আপ গুলোতে আমি একত্রিত হই, আমার এই জিনিসটা অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। আমার হ্যাঁ, জামদানি শাড়ি বাংলাদেশে মানে দেশীয় বেশি ম্যাক্সিমাম প্রোডাক্ট আর কি। সেটার ভিতরে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি আছে, 3 পিস আছে, সেটা রেডিমেড এবং কাটা 3 পিস দুটো রাখি। পাশাপাশি কিছু ইন্ডিয়ান ড্রেস এবং জুট ফ্যাব্রিক্সের গুজরাটি কাজের যে ব্যাগগুলো আছে ওগুলো, মানে ঐতিহ্যের সাথেও থাকতে চাই, পাশাপাশি সার্ভিসটা এমন হবে যেন সবার কাছে সহজলভ্য হয়। রেগুলার ইউজের জন্য যেসব প্রোডাক্টগুলো ওইগুলো রাখার চেষ্টা করি সবসময় বেশি। আগামী কি স্বপ্ন দেখেন? স্যার আমি তো শুধু এটা না, এর পাশাপাশি আমি আরেকটা উদ্যোগ নিই, সেটা হচ্ছে হোমমেড আচার, যেটা আমার নিজের হাতে তৈরি করা সম্পূর্ণ আচার। আমি গত 1 বছর ধরে আমি হোমমেড আচারের সাথে আছি। স্বপ্ন বলতে কি শুধু একটার ভিতরে আমি সীমাবদ্ধ থাকতে চাই না স্যার, এটা আপনার কাছ থেকে শেখা। আপনার একটা সেশন আমি করেছি যে শুধু একটা কাজের জন্য আপনার জন্ম হয়নি, আপনি চাইলে একসাথে অনেকগুলো কাজ করতে পারেন, একটা দুইটা বা তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন স্যার। ওই কথাগুলাই আসলে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করি। ওই চেষ্টা থেকে মূলত আমি আমার যে পোশাকের যে বিজনেসটা, এটা আমি 2 বছর যখন রানিং করি, তার পরবর্তীতে আমার কাছে মনে হতো না আমি জবটা ছেড়ে দিই। আমার নিজের যে কাজ, এই কাজে আমি ঠিক মতো সময় দিতে পারতাম, যেহেতু আমাকে 8 ঘন্টা অন্যের প্রতিষ্ঠানে সময় দেওয়া লাগতেছে। আমার আসলে জব করলে আমি আমার নিজের প্রতিষ্ঠানে সময় দিতে পারি না, কারণ যেহেতু আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমাকে ওখানে সময় দিতে হয়। পাশাপাশি আমার উদ্যোগে ওই পরিমাণ সময় দিতে পারি না যে পরিমাণ দিলে আমি অন্তত মানসিকভাবে শান্তি পাবো। তো শুধু মনে হতো যে না জবটা ছেড়ে দিই, কিন্তু 1 বছর পর থেকে এমনটা লাগতো। কিন্তু ওই যে স্যার আরেকটা সেশনে আপনি বলছিলেন যে আপনি যাই করেন না কেন, আগে আপনার ওই যেটা শুরু করবেন এটাকে একটা অবস্থানে পৌঁছানো পর্যন্ত আপনি জব ছাড়বেন না। আপনি আগে আপনার প্রতিষ্ঠানকে, আপনার উদ্যোগকে এমন একটা লেভেলে নেবেন যেন আপনি নিজে চলতে পারেন, এখান থেকে টাকা না ধরার আগে। তো ওই বিষয়গুলো আসলে মাথায় রেখে আমি 2 বছর আমার জবের পাশাপাশি আমি আমার উদ্যোগটা পরিচালনা করি। তারপর আমি জবটা ছেড়ে আমি 6 মাস শুধুমাত্র মানে পোশাক আইটেম নিয়ে বিভিন্ন ধরনের চেষ্টা করছি আরেকটু বাড়ানোর জন্য, আরো ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য, আরো ভালোভাবে সময় দেওয়ার জন্য। তারপরে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ স্যার ওইরকম চিন্তা ভাবনা আছে। যেমন আমি কিছু করছি এমন, এই যেমন হাতের কাজের কিছু জিনিস, পাঞ্জাবি হাতের কাজের 3 পিস, এমনও সিরাজগঞ্জ থেকে আমি অর্ডার, অনেক আমাদের উদ্যোক্তা মানে থেকে একজন নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের একজন আপু থেকে আমি সিরাজগঞ্জ থেকে অর্ডার দিয়ে করাই নিতাম। আজকে সিরাজগঞ্জ থেকে একজন এসেছে। হ্যাঁ 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 পরিচয় হয়েছিল স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ দুজনকে এসে আপনাদের গল্প, অনেক লম্বা গল্প হচ্ছিল, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম। শুনলেন দুজনের গল্প এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের গল্প থেকে অনেকগুলো ইনসাইটস আপনারা পেয়েছেন। উত্থান পতন, হেরে যাওয়া, পড়ে যাওয়া, আবার ঘুরে দাঁড়ানো, এগিয়ে যাওয়া, ব্যবসা লস হওয়া, এবং ওনাদের গল্প আপনাদেরকে সাহস জুগিয়েছে। এবং ডেফিনেটলি আমাদের যেটা উদ্দেশ্য, যে আপনি যদি নিজেকে এই প্রশ্নটা করতে পারেন যে ওনারা পারলে আপনি কেন পারবেন না, এই বার্তাটা দেয়াই মূল উদ্দেশ্য। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।